হঠাৎ করে আমরা দেখছি যে সমস্ত গণমাধ্যম এই ইসমাইল হানিয়াকে নিয়ে খবর করছে। এই ইসমাইল হানিয়াই বা কে, তিনার বাড়ি কোথায় এবং তিনি এতটা জনপ্রিয় কেন, আর তাকে হত্যা করা হলোই বা কিভাবে? যে ইসরায়েল 1967 সালে মাত্র 7 দিনের যুদ্ধে 4-5টা আরব রাষ্ট্রকে হারিয়ে ফেলেছিল, সেই ইসরায়েল কেন এখনো হামাসদেরকে পুরোপুরি নিধন করতে পারলো না? এই হামাস গোষ্ঠী বা কারা? তারা গাজা অঞ্চলে যে দখল করে রেখেছে, সেই গাজা অঞ্চলটুকুই বা কতটুকু? আর সেখানে যে সমস্ত প্যালেস্টাইনীয়রা বসবাস করছে তাদেরই বর্তমান সিচুয়েশন কি, এবং তাদের যে প্রধান নেতা ছিল ইসমাইল হানিয়া, এই ইসমাইল হানিয়া মৃত্যু হওয়ার পর সেই হামাস গোষ্ঠীর কি হবে? তো চলুন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জেনে আসি। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের যে টপিক সেটা হলো এই ইসমাইল হানিয়াকে নিয়ে। এই ইসমাইল হানিয়া ছিলেন হামাসের প্রধান কমান্ডার ইন চিফ বা প্রধান নেতা ছিলেন। তিনি ইরানের নবনিযুক্ত প্রেসিডেন্ট মাসুদ পেসেজকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, আর সেখানে তিনি গুপ্ত হত্যার শিকার হলেন, যেটা কিন্তু আঙ্গুল উঠেছে সেই ইসরায়েলের দিকে, তাদের সেই ভয়ঙ্কর সংগঠন মোসাদের দিকে। এই মোসাদ কিন্তু এই গুপ্ত হত্যার মাহির। ইসলামের বিভিন্ন বই থেকে জানা যায় যে এই ইহুদিবাদীরা কিন্তু বর্তমানকালেই না, এরা কিন্তু সেই অতীতকাল মানে সেই শুরু থেকেই কিন্তু প্রচুর পরিমাণে এই গুপ্ত হত্যা চালানোতে কিন্তু মাহির ছিল। ইরানের রিভলিউশনারি গার্ডের মতে ইসমাইল হানিয়া এবং তার বডিগার্ডকে কিন্তু হত্যা করা হয়েছে, যেটা তাদের দেশের নবনিযুক্ত প্রেসিডেন্টের শপথ গ্রহণের পরেই কিন্তু ঘটনাটা ঘটেছে। এখনো পর্যন্ত নির্ভরযোগ্যভাবে বলা যায়নি যে কিভাবে তার হত্যা হয়েছে। অনেকে বলছে যে এয়ার স্ট্রাইকের মাধ্যমে হত্যা হয়েছে, তবে আরজিসি বলছে যে তাদের ইনভেস্টিগেশন কিন্তু চলছে। আমরা এখন জেনে নিই এই ইসমাইল হানিয়ে কে ছিলেন। তো ইসমাইল হানিয়ের কিন্তু পুরো নাম ছিল ইসমাইল আবদেল সালাম হানিয়ে। তিনি কিন্তু 1963 সালে জন্মগ্রহণ করেছিলেন, সেটা একটা ফিলিস্তিনি শরণার্থী পরিবারে, যেটা ইসরায়েলদের সৃষ্টির মাত্র 15 বছর পর। তাহলে ইসরায়েল 1948 সালে সৃষ্টি হওয়ার পরেই কিন্তু প্রচুর পরিমাণে প্যালেস্টাইনীয়রা শরণার্থী হয়ে যায়, এবং তার পরিবারও কিন্তু সেই শরণার্থীদের মধ্যেই ছিল, এবং তিনি সেই শরণার্থী পরিবারেই জন্মগ্রহণ করেন। তার পরবর্তীকালে তিনি এই হামাস নামক যে রাজনৈতিক দল রয়েছে সেই দলের কিন্তু একটা রাজনৈতিক প্রধান বা তাদের উইং যে কমান্ডার রয়েছে সেই কমান্ডারের কিন্তু প্রধান হয়, এবং তিনি কিন্তু 10ম প্রধানমন্ত্রীও ছিলেন সেই প্যালেস্টাইনের। তো এই ইসমাইল হানিয়ে কিন্তু হামাসের প্রথম থেকেই রয়েছে। হামাস তৈরি হয়েছিল 1987 সালে, যেটা প্রথম ইন্তিফাদার সময়। আর ইন্তিফাদা মানে হচ্ছে জাগরণ, যেটা বিদ্রোহ বা জাগরণ বলা হয়। সেই বিদ্রোহ বা জাগরণটা কিন্তু এই প্যালেস্টাইনীয়দের মধ্যে হয়েছিল। আগে প্রথম দিকে এই প্যালেস্টাইনীয়দের প্রথম যে কর্তৃপক্ষ ছিল সেটা ইয়াসির আরাফাতের পিএলও ছিল, এবং পিএলও ছিল একটা ধর্মনিরপেক্ষ এবং তাদের রাজনৈতিক একটা গোষ্ঠী, যারা কিন্তু ইসরায়েলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানের চেষ্টা করতো। তার পরবর্তীকালে হামাসরা বলল যে না, তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে না, তাদের সঙ্গে বিদ্রোহ করে তাদের স্বাধীনতা অর্জন করতে হবে। আর সেই জন্যই কিন্তু তাদের এই হামাস গোষ্ঠীটা সৃষ্টি হয়েছিল, যারা ধর্মনিরপেক্ষতা ছেড়ে তারা কিন্তু ইসলামপন্থী হয়েছিল। আমাদের দেশেও যেমন কংগ্রেসের মধ্যে চরমপন্থী এবং নরমপন্থী ছিল, তেমন সেখানেও কিন্তু পিএলওর মধ্যে এই চরমপন্থী বলতে গেলে কিন্তু এই হামাসকে বলা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে আরেকটা ফাতাহ বলে কিন্তু সংগঠন রয়েছে, যারা কিন্তু মূলত ওয়েস্ট ব্যাংকটাকে শাসন করে। সেটা কিন্তু এখন বর্তমানে মাহমুদ আব্বাস শাসন করছে সেই প্যালেস্টাইনীয় কর্তৃপক্ষ হিসাবে। আর এই গাজা অঞ্চলটাতেই কিন্তু হামাসরা শাসন করে, যেখানে কিন্তু এই ইসমাইল হানিয়া প্রধান ছিলেন। তো এই ইসমাইল হানিয়াকে ইসরায়েল 1989 সালে 3 বছরের জন্য বন্দী করে রাখে, এবং তাকে মারাজ আল হুজুর নামে একটা জায়গা রয়েছে, যেটা ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা ফাঁকা জায়গা, যেখানে কোনো রকম মানুষ বসবাস করে না। সেই জায়গাতে তাকে কিন্তু নির্বাসন দেওয়া হয়েছিল, এবং তিনি দীর্ঘদিন সেখানে নির্বাসিত থাকার পর 1992 সালে প্যালেস্টাইনে ফিরে আসেন। এবং তারপরে 1997 সালে হামাস আন্দোলনের যে আধ্যাত্মিক নেতা ছিলেন শেখ আহমেদ ইয়াসিনের অফিসে তিনি প্রধান নিযুক্ত হন, এবং তারপর থেকে কিন্তু তার আরো শক্তি বাড়তে থাকে। পরবর্তীকালে দেখা যায় 2004 সালে পিএলও প্রধান যিনি ছিলেন সেই ইয়াসির আরাফাত কিন্তু মৃত্যু ঘটে, এবং মৃত্যু ঘটার পরেই এই সংগঠনের ফাটলটা চরম হয়, যেখানে এক তরফে হয় হামাস, আরেক তরফে ফাতাহ হয়। এবং এই হামাসই কিন্তু তখন বলে যে তারা ইসলামিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তাদের সংগ্রাম চালিয়ে যাবে বলে তারা একটা ইসলামপন্থী প্রচার করে, এবং তার ফলে তারা কিন্তু সেই নির্বাচনে জয়ী হয়। জয়ী হওয়ার পর তারা তখন ক্ষমতা দখল করে, এবং 2006 সালে নির্বাচনের পরে 16 ফেব্রুয়ারি হামাস তাকে তাদের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করে, যেটা প্যালেস্টাইনীয় কর্তৃপক্ষের। কিন্তু 1 বছর হতে না হতেই অন্তর্কলহের জেরে কিন্তু প্যালেস্টাইনীয় কর্তৃপক্ষ যে প্রধান ছিল সেই মাহমুদ আব্বাস, তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই ইসমাইল হানিয়াকে বরখাস্ত করেন। এর পরবর্তীকালে এই হানিয়া কিন্তু হামাস এবং ফাতাহর মধ্যে আলোচনার অনেক চেষ্টা করে, কিন্তু সেগুলো ব্যর্থ হয়। তো গত 2017 সালের 6 মে এই হামাস গোষ্ঠী তাদের যে রাজনৈতিক ব্যুরো রয়েছে, রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসাবে তাকে নিযুক্ত করা হয়, এবং তিনি এখনো পর্যন্ত কিন্তু প্রধান ছিলেন। আর তিনি কিন্তু হঠাৎ করে এই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে হঠাৎ করে মারা গেলেন। উল্লেখযোগ্য হবে এই বছরের প্রথম যে এপ্রিল মাসের 10 তারিখে হানিয়ারই 3টে ছেলে তারা কিন্তু ইসরায়েলি এয়ার স্ট্রাইকে মারা যায়, যেখানে অনেকগুলো তার নাতিপুতিও কিন্তু মারা যায় বলে খবর এসেছিল।
তিনি মূলত কাতার এবং তুরস্কেই বসবাস বেশি করতেন। তিনি মারা যাওয়ার পর হামাসরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা তাদের শোক পালন করছে। তাছাড়াও তারা জানিয়েছে যে এই ইসমাইল হানিয়া মারা যাওয়া কিন্তু কখনোই ব্যর্থ হবে না, তারা যতদিন না পর্যন্ত স্বাধীনতা পাবে ততদিন পর্যন্ত তাদের এই লড়াই জারিই থাকবে। তাছাড়া বিভিন্ন দেশের প্রধানরা এই হামলার কিন্তু কড়া সমালোচনা করেছে। আমরা হামাস সম্বন্ধে একটু হলেও কিন্তু জানলাম যে তারা 1987 সালে তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে 2007 সাল থেকে কিন্তু সেই যে গাজা ভূখণ্ড সেটাকে তারা শাসন করছে। তো আমরা এখন একটু জেনে নিই যে এই গাজা ভূখণ্ডটাই আসলে কোথায়। এই গাজা ভূখণ্ড কিন্তু 3 দিক থেকেই ঘেরা রয়েছে, যার একদিকে রয়েছে মিশর, আরেকদিকে রয়েছে ইসরায়েল এবং আরেকদিকে রয়েছে ভূমধ্যসাগর। এর মাঝে কিন্তু একটা ছোট্ট ভূখণ্ড যার লম্বাতে হলো 41 কিলোমিটার এবং চড়াতে হলো 10 কিলোমিটার, যেখানে প্রায় 23 লক্ষ মানুষের বসবাস ছিল। সেই মানুষ কিন্তু অত্যন্ত ভিড় মানে ঠাটাঠাসি হয়ে বসবাস করত। তো পৃথিবীর সবচাইতে একটা জনবহুল জায়গা বলা যায় সেই জায়গাটাকে। সেই গাজা ভূখণ্ডকে চারিদিক থেকে শাসন করতো ইসরায়েল। তাদের আকাশ সীমা থেকে শুরু করে তাদের স্থলভাগ সবটাই কিন্তু এই ইসরায়েলের কন্ট্রোলেই ছিল। সেই গাজা ভূখণ্ডতে কি কি খাবার যাবে বা কোন কোন জিনিসপত্র যাবে সেটাও কিন্তু এই ইসরায়েলের তদারকির মধ্যেই ঘটতো। তো ইসরায়েল প্যালেস্টাইনের যে ইতিহাস এটা কিন্তু আজকের নয় আর নতুনও নয়, এটা প্রায় 2,500 থেকে 3,000 বছর ধরেই চলে আসছে। কখনো সেখানে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে ঝামেলা হয়েছে, কখনো কিন্তু মুসলিম বা ইহুদিদের মধ্যে, কখনো মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সেই জায়গাটা কিন্তু ঝামেলা হয়েছে। তো এই বনি ইসরায়েলি গোষ্ঠী বা যারা এখন বর্তমানে ইহুদি তাদেরও কিন্তু একটা বিশাল ইতিহাস রয়েছে। আমরা সেই ইতিহাস হয়তো পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে জানাবো। তো এই নিয়ে কিন্তু ইতিহাসে আমরা দেখেছি বারবার মারামারি, কাটাকাটি, প্রচুর রক্ত, প্রচুর মৃত্যু ঘটেছে সেই এলাকাটাতে। তো অনেকের দৃষ্টিতে এটা রাজনৈতিক দ্বন্দ্ব, কেউ কেউ বলে না অর্থনৈতিক, কেউ কেউ বলে ধর্মীয়। তো যে দ্বন্দ্বই হোক না কেন এটা কিন্তু অবশ্যই একটা সমাধান হওয়া উচিত। আরেকটা তথ্য আপনাদেরকে ছোট্ট করে দিয়ে দিই যে এটার একটা ধর্মীয় কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। তার কারণ এই যে হামলা যেটা গত 7 অক্টোবর 2023 সালে হামাস চালিয়েছিল ইসরায়েলের উপর, সেটারও কিন্তু একটা বিশেষ কারণ আছে যেটা কিন্তু হিডেন ট্রুথ, যেটা কিন্তু অনেকেই বলে না। সেটা হলো যে রেড হেইফার। এই রেড হেইফার হলো একটা লাল গরু, যে গরুটা কিন্তু ইহুদিরা অনেক পবিত্র মনে করে। আর এই গরু জবাই করেই তারা কিন্তু আল আকসা মসজিদকে ভাঙতে চায় এবং তাদের দ্বিতীয় টেম্পল বানাবে, কারণ এই গরুই কিন্তু তাদের পবিত্র কাজে লাগে। আর তারা কিন্তু সেই প্রক্রিয়াজাত করে সেই গরু তৈরি করেছে এবং গরু তৈরি করে তাদের কিন্তু একটা প্ল্যান রয়েছে। সেই আল আকসা মসজিদ যেটা জেরুজালেমে অবস্থিত, আর এই জেরুজালেমের অবস্থিত এই মসজিদটা কিন্তু মুসলিমদের 3য় পবিত্রতম মসজিদ। আর এই মসজিদটাকে কিন্তু ইসরায়েলের ইহুদিবাদী সংগঠন বা ইসরায়েলিরা কিন্তু ধ্বংস করতে চায় এবং ধ্বংস করার পরেই তারা কিন্তু সেকেন্ড টেম্পলটা বানাতে চায় এবং তার ফলে তারা মনে করে যে তাদের কিন্তু মাসি আসবে, আর এই মাসি হলো তাদের কাছে সেই দাজ্জাল। আর সেই সঙ্গে সঙ্গে খ্রিস্টানরাও মনে করে যে সেই জায়গাটাতে যদি সেকেন্ড টেম্পলটা বানানো হয় তাহলে কিন্তু ঈসা মাসি আসবে, আর ঈসা মাসি আসলে গোটা পৃথিবীটা কিন্তু তখন খ্রিস্টান হয়ে যাবে। আর সেই জন্য কিন্তু খ্রিস্টানরা তাদেরকে ঢেলে সমর্থন করে। তো এই নিয়ে কিন্তু একটা বিশাল জটিলতা রয়েছে। তো এটা কিন্তু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানানো যাবে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে দিলাম। কেমন লাগলো তথ্যটা অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এইরকম ইতিহাস রিলেটেড ভিডিও বা ঐতিহাসিক এই যে 2-3 হাজার বছরের এত মারামারি কাটাকাটির ইতিহাসটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু পরবর্তীকালে একটা ভিডিওতে এই ইতিহাস নিয়ে কিন্তু একটা সুন্দর ডেসক্রাইব করব এর গুরুত্বটা নিয়ে। আজকের ভিডিওটা এই ইসমাইল হানিয়াকে নিয়ে ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই হামাস আর তার সঙ্গে সঙ্গে গাজা ভূখণ্ড সম্বন্ধে একটু জেনে নিলাম। তো আশা করি আপনাদের এই প্রাচীন সমস্যামূলক একটা জায়গা নিয়ে যে ইতিহাস রিলেটেড ভিডিও সেটা অল্প হলেও একটু ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে রাখলে অবশ্যই ফলো করে দেবেন। আর বন্ধুদের সঙ্গে কিন্তু আমার ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিও।